সপ্তাহের মতো এই সপ্তাহেও গুছিয়ে বাছাই করা খবরগুলো নিয়ে এসেছে শুধুমাত্র আপনাদের জন্য। আমরা এই সপ্তাহে বিস্তারিত খবরে তো নজর রাখবো, তবে তার আগে দেখে নেব কি রয়েছে এই সপ্তাহে হেডলাইন্স। শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত রাজ্যের দুই হেভিওয়েট প্রার্থী মাস্টার টাচ দিতে দেখা গেল সব্যসাচী সুজিতকে। ক্রমশই ভয়ানক হয়ে উঠছে দেশের করোনা পরিস্থিতি। দিন দিন বাড়ছে আক্রান্ত মৃতের সংখ্যা। দেশে মোট কোভিডের সংক্রান্ত 1 কোটি ছাড়ালো। রাজ্যের সমাধা দ্বিতীয় দফা নির্বাচন, এই বিষয়ে কে কি বললেন দেখে নেব। 2009 সালে সিপিআইএম নেতা প্রবীর মাহাতোকে খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা ছত্রধর মাহাতো। শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত রাজ্যের দুই হেভিওয়েট প্রার্থী। চলুন এখন এক ঝলকে একবার দেখে নেব তারা কিভাবে তাদের শেষ মুহূর্তের মাস্টার টাচ সেরে দিয়েছেন। বিনা যুদ্ধে নাহি দিব সুচাক্র মেদিনী। একেবারে মহাভারতের এই বচনই বোধহয় প্রমাণিত এবারের নির্বাচনে। রাজ্যে দ্বিতীয় দফার ভোট সমাধা, তবে এবার প্রচারে মাস্টার টাচ দিতে দেখা গেল রাজ্যের দুই হেভিওয়েট প্রার্থীকে। হুট খোলা দিবে দক্ষিণদ্বারে বিধাননগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে। আবার অন্যদিকে বিধাননগর বিধানসভা কেন্দ্রের দক্ষিণদ্বারি এলাকায় সকাল সকাল প্রচার সেরে ফেললেন বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত। তবে একদিকে ভোট, একদিকে প্রচার, সব মিলিয়ে বলাই যায় এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা। ক্রমশ ভয়ানক হয়ে উঠছে দেশের করোনা পরিস্থিতি। দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আমরা যদি এখন পরিসংখ্যান মতো দিক থেকে দেখতে চাই তাহলে কিন্তু ইতিমধ্যেই 1 কোটি ছাড়িয়েছে সংক্রমণের, অর্থাৎ আক্রমণের সংখ্যা ইতিমধ্যে কিন্তু 1 কোটি ছাড়িয়ে গিয়েছে। আমরা একবার এক ঝলকে দেখে নেব সেই আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যার একটা লিস্ট। গত বৃহস্পতিবার থেকে দেশে 45 ঊর্ধ্ব ব্যক্তিদের টিকাকরণ শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী এখনো পর্যন্ত মোট 6,87,89,138 জন মানুষ টিকা নিয়েছেন। গত বৃহস্পতিবারই ভ্যাকসিন দিয়েছেন 36,71,242 জন। শুক্রবার সকালে ভ্যাকসিন দিয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চনও। তবে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্রে। একদিনে আক্রান্ত হয়েছে 43,183 জন। কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর এটাই সবচেয়ে বেশি। শুক্রবার 11টি রাজ্যের সঙ্গে জরুরি বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকেরা। দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,23,03,131-এ। ক্রমশই ভয়ানক হয়ে উঠছে দেশের করোনা পরিস্থিতি। বৃহস্পতিবার থেকেই দেশে 45 ঊর্ধ্ব ব্যক্তিদের টিকাকরণ শুরু হয়েছে। সজাগ হন, কি করবেন, কিভাবে নিজেদের রক্ষা করবেন, বিশেষ কিছু টিপস। সারা পৃথিবী জুড়েই দেখা গেছে করোনার যে নিউ হাইপ, আবার যে সেকেন্ড স্টেজ, সেইটা প্রায় 2-3 মাস ধরেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষকে বিব্রত করা শুরু করেছে। আজকে ভারতবর্ষেও সেই ঢেউ পৌঁছেছে। আমরা যদিও মেনলি দক্ষিণ ভারতেই সেটা বেশি করে পাচ্ছি, কিন্তু স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ বা পশ্চিমের দেশগুলো কোনো জায়গাতেই এটা থেকে আমরা রেহাই পেয়ে যাবো এরকম হওয়ার কোন কারণ। করোনা বৃদ্ধি আমরা শুরু করেছিলাম গেল বছর মার্চ মাসে। নিউ নর্মালে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করে ফেলবো এরকম একটা অঙ্গীকারও নিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে আবার এই জানুয়ারি থেকেই দেখা গেছে যে মানুষ পুরনো মতো সিস্টেমে ফিরতে চাইছে। সেটা কিন্তু হবে না। নিউ নর্মালকে মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে, স্যানিটাইজেশন পরিষ্কার রাখতে হবে, অবশ্যই সোশ্যাল ডিস্টেন্সিং মিটিং এগুলোতে অংশগ্রহণ করার সময় কি কি মাথায় রাখতে হবে। দেখুন, 5 বছর অন্তর ভোট, প্রচুর মানুষ তারা সোশ্যালি রেসপন্সিবল। ভোট দেওয়া, ভোটে সঠিক প্রার্থীকে নির্বাচন করা, সেখানে মানুষের উন্মাদনা থাকবে এবং যুগে যুগে যেভাবে হয়ে এসছে
সেখান থেকে আজকে নিউ নর্মালে যখন আমরা অন্যভাবে জিনিসটাকে দেখতে বলছি, তখন বহু মানুষই অসুবিধা মনে করছে। কিন্তু সেই একই কথা, গেল বছর থেকে আমরা কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার প্রতি নিজেদের শ্রদ্ধা তৈরি করেছি। ডিজিটাল ইন্ডিয়া নিয়ে যদি আমরা শ্রদ্ধা তৈরি করেছি, তাহলে কর্মীরাও তাদের ম্যানিফেস্টোগুলো যতটা পারুক ততটা ডিজিটালাইজ করুক। যখন মানুষের কাছে পৌঁছচ্ছে তখন করোনা সতর্কতা নিয়ে পৌঁছুক, তখন একটা ভীষণ ব্লাড ক্রাইসিস চলছে সব জায়গায়, ব্লাড ক্রাইসিস নিয়ে পৌঁছুক। আমি বলতে চাইছি যে এই সময়কার যে স্বাস্থ্য ঝুঁকি, সেই কথাগুলোর কাছে মানুষকে পৌঁছে দেওয়া, তার সাথে প্রার্থী নির্বাচন করতে বলা, এই দুটোকে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ফেলা কিন্তু প্রতিটা দলের, প্রতিটা প্রার্থীরই কাছে কাম্য। আমরা ডাক্তার সমাজ, আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন প্রতি মুহূর্তে প্রত্যেক প্রার্থীকে বলছি, আপনার এলাকার মানুষ আপনার মানুষ, কাজে তারা সুস্থ থাকুক, ভালো থাকুক, সেই জায়গার অঙ্গীকারে প্রত্যেকটা ইস্তাহারে আপনারা করোনা বৃদ্ধি এবং এই সময়ের যে আরও অন্যান্য অসুখ এবং অবশ্যই ব্লাড ডোনেশন, এই অঙ্গীকারগুলো এলাকার মানুষের মধ্যে তুলে ধরে। ভাইরাসের ভারতীয় স্ট্রেন দেখা দিয়েছে, সেক্ষেত্রে ভ্যাকসিন কতটা কাজ দেয়? এই প্রশ্নের উত্তর বলতে গেলে যে জায়গাটা বলতে হবে যে করোনা তো আরএনএ ভাইরাস, বিভিন্ন সময় আরএনএ ভাইরাস তার স্ট্রেন বদলায়। তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা ব্রিটেনের কোভিশিল্ডের উপরে যতখানি আস্থা রেখেছিলাম, পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই সমস্ত স্ট্রেনগুলোকে স্যাটিসফাই করতে পারছে। আবার অনেক সময় যেটা দেখা যাচ্ছে যে আফ্রিকার যে স্ট্রেনটা আসলে প্লেন চালু হওয়ার কারণে মানুষ যাতায়াতের ফলে সারা পৃথিবীতে যে ছড়িয়ে গেছে, সেই স্ট্রেন আসলে কতটা ভ্যাকসিনের ক্ষেত্রে প্রভাব রাখছে বা ভ্যাকসিন সেগুলোকে কতটা প্রতিহত করে দিতে পারছে, সেই প্রশ্ন কিন্তু সবসময় সময় উত্তর দেবে হয়ে থাকছে। ভারতীয় যে স্ট্রেনটা, যদিও সেটা যথেষ্ট পরিমাণে মানুষের মধ্যে এখনো ছড়ায়নি, কিন্তু যে জায়গাটা দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে সেই স্ট্রেন ক্রমশ বাড়ছে এবং সেইটাকে আটকানোর রাস্তা কিন্তু প্রিভেন্টিভ মানে ভ্যাকসিনের কথা বলছি না, আবার একই কথা বলছি, মাস্ক পরুন, নিজেদের দায়িত্বে বজায় রাখুন, নিজেরা অবশ্যই পরস্পরের সঙ্গে দূরত্ব রেখে চলুন, বিভিন্ন উৎসবকে বিভিন্ন মাত্রায় রেখে নিউ নর্মালকে মাথায় রেখে পালন করুন। নেওয়ার পরেও কি করোনার ভয় থাকবে? নিশ্চয়ই। আগের প্রশ্নে আমি এই উত্তর দিয়েছি, সমস্ত স্ট্রেনই জানা যায়নি করোনা ভাইরাসের আচরণ। একটা 1-1.5 বছরের পুরনো ভাইরাস, যেটা সারা পৃথিবীর অর্থনৈতিক এবং সারা সামাজিক প্রতিক্রিয়ার কাঠামোতে এতখানি দাগ ফেলেছে, কোনোভাবেই ভ্যাকসিন শুধু তার উত্তর হতে পারে। তার উত্তর অবশ্যই নিউ নর্মাল, তার উত্তর অবশ্যই ডিজিটালি নিজেদের ইকুইপ করা, তার উত্তর অবশ্যই ডিসিপ্লিন। আমরা সামাজিকভাবে যত ডিসিপ্লিনভাবে এই রোগটাকে প্রতিহত করব, ততই আমরা কিন্তু স্বাস্থ্যের জায়গা থেকে, সামাজিক জায়গা থেকে আসলে সুস্থভাবে বাঁচতে পারি। কমিউনিটি অ্যাকোয়ার্ড যেগুলো ডিজিজ, সেইগুলোর প্রথম কথা হচ্ছে প্রিভেন্টিভ মেজার্সগুলো একদম অণুতে বুঝিয়ে ফেলা। ছোট বাচ্চারা খুব সহজাতভাবে বুঝতে পারছে, কারণ তাদের কাছে নিউ নর্মালটাই আসলে নর্মাল। আমাদের কাছে ব্যাপারটা একটু অন্যরকম হলেও আমাদের কিন্তু মাথায় এটা নিয়ে নিতে হবে যে এটাই স্বাভাবিক এবং এটা করাই দরকার। রাজ্যের সমাধান দ্বিতীয়
নির্বাচন, কে কি বললেন, কি প্রতিক্রিয়া দিলেন, আসুন একবার দেখে নেব। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতবেন। ফলের দিক থেকে কোনো দল ভোটে জিততে পারবে না। ভোটে কারচুপি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মদতে এই সব করা হয়েছে। নন্দীগ্রামে সকাল থেকে বহু জায়গায় ইভিএম খারাপ ছিল। গণতন্ত্রের অধিকার মানুষের ভোট দেওয়া, তা হয়নি। শান্তিপূর্ণ নির্বাচন প্রথম ও দ্বিতীয় দফায় তা কখনোই করা হয়নি। বিভিন্ন জায়গায় অসামাজিক কাজ করা হয়েছে। ভোটের নামে বিজেপি কর্মীরা গুন্ডামি করেছেন। বিজেপি মানুষকে ভোট দিতে দিচ্ছে না। প্রথম ও দ্বিতীয় দফায় ভোট না দিয়েই অনেকেই ফিরে গিয়েছেন। 300টি অভিযোগ রাজ্য নির্বাচন কমিশনে ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সমস্ত কাজ হয়েছে। যেসব পুলিশ ও কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, বাকি নির্বাচনে যেন তাদের কাজে লাগানো না হয়। অভিযোগ কমিশনে জানানো হলে ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি। কোথাও কোথাও দুর্নীতি হয়েছে। উপযুক্ত ব্যবস্থা নেবার দাবি জানিয়েছে কমিশনের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের যে নির্বাচন হয়েছে নন্দীগ্রামে, সেখানে বিপুল মার্জিনে জিতবেন, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশও নেই। কারচুপি, অশান্তি সৃষ্টি করা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সশস্ত্র পুলিশ বাহিনীকে দিয়ে কাজ করাবার চেষ্টা করা, বারবার ইভিএম মেশিন খারাপ হওয়া, এসব বিষয়ে আমরা জানাতে আজকে ইলেকশন কমিশনের কাছে আমরা এসেছিলাম। নির্বাচনের দিন ভারতের প্রধানমন্ত্রী এ রাজ্যে আসছেন। যে সব কেন্দ্রে ভোট হচ্ছে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সেই নির্বাচনী প্রচারে যাচ্ছেন। ভোটের দিন কেন প্রচার হচ্ছে? নির্বাচন কমিশন কি করছে? প্রার্থীদের নিরাপত্তা বাড়ানো হোক। কমিশনে বলা হয়েছে বাইক বাহিনীর তাণ্ডব শুরু হয়েছে। শুধু নির্বাচনী নির্দেশিকাকে অমান্য করেছে, লঙ্ঘন করেছে তাই নয়, তার সাথে আগামী 6টা ফেজে যে নির্বাচন হবে 234টা আসনে, সেই নির্বাচনগুলি সম্পর্কেও অবাধ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার ক্ষেত্রে আমাদের আশঙ্কা আরও বেড়ে গেল। যে ভোটের দিন প্রাইম মিনিস্টার টেলিভিশনে থাকতেই হবে, দুটো ফেজেই হচ্ছে, সেটা প্রমাণিত। একটা ফেজে দেশের অভ্যন্তরে আমাদের রাজ্যে, ভোটের সময় মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী চর্চা শুরু হয়েছে। বাকি নির্বাচন প্রক্রিয়া ভয়ের আশঙ্কা তৈরি হয়েছে। বিজেপি ও তৃণমূলের কর্মীরা যা বক্তব্য রাখছেন, ভোটের সময় হিংসা চলছে। ভোটের দিন প্রধানমন্ত্রী প্রচার করছেন, সুষ্ঠু নির্বাচনে বাধা তৈরি করছে তৃণমূল ও বিজেপি। আগামী 6 দফা নির্বাচনে শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে ভোটের জন্যই কমিশনে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। 2009 সালে সিপিআইএম নেতা প্রবীর মাহাতোকে খুনের ঘটনায় গ্রেফতার ছত্রধর মাহাতো, তাকে গ্রেফতার করলো এনআইএ। 2009 সালে সিপিআইএম নেতা খুনের ঘটনায় তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে বেশ কয়েকবার ডেকে পাঠানো হয়েছিল। তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর দিল্লি এবং কলকাতার এনআইএর একটি বড় দল লালগড়ে তার বাড়ি থেকে আটক করে ছত্রধর মাহাতোকে আটক করে সল্টলেক অফিসে আনা হয়। এরপরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতারও করা হয়। খুনের মামলা ছাড়াও দেশদ্রোহিতা সহ বেশ কয়েকটি মামলায় তাকে বানসাল আদালতে তোলা হয় এবং বিচারক দুপক্ষের বক্তব্য শোনার পরে ছত্রধর মাহাতোকে 6 দিন পুলিশে হেফাজতে রাখার নির্দেশ দেন। বিশেষ আদালতের বিচারক হিসেবে ছিলেন পার্থ সারথী সেন। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেবার। কোথাও যাবেন না, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সল্টলেক বার্তা। ফিরে আসি খুব তাড়াতাড়ি। ঘাত প্রতিঘাত পেরিয়ে খবরের ঘনঘটা, নয় পেরিয়ে 10-এ পা। ভালোবাসায় পাক্ষিক সল্টলেক বার্তা পত্রিকা থেকে সাপ্তাহিক ডিজিটাল, বদলাবে শহর, বদলাবে খবর। আপনার এলাকার চোখে দেখা ভালো কাজ ক্যামেরাবন্দি করুন মুঠোফোনেই আর পাঠিয়ে দিন আমাদের। আপনার খবর পছন্দ হলে স্থান পাবে আমাদের সংবাদে। মাসের সেরা মন ভালো করা খবরকে পুরস্কৃত করব আমরা।
খবর পাঠাতে হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। ঘাত প্রতিঘাত পেরিয়ে খবরের ঘন ঘটা, নয় পেরিয়ে 10-এ পা, ভালোবাসায় পাক্ষিক সল্টলেক বার্তা। পত্রিকা থেকে সাপ্তাহিক ডিজিটাল, বদলাবে শহর, বদলাবে খবর। ফিরে এলাম বিরতির পর। সঙ্গীত শিল্পী স্নিগ্ধজিতের মিউজিক ভিডিও লঞ্চ হলো এবং এটি তার প্রথম মিউজিক ভিডিও এবং যেটি লঞ্চ করা হলো নজরুল দ্বীপ থেকে, এবং সেখানে সঙ্গীত শিল্পীকে আরো বেশি উৎসাহিত করার জন্য পৌঁছে গিয়েছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল এবং রূপমা। লিরিক্স গানটার কম্পোজিশন যে মানুষটার সে এসেই বাকিটা বলবে। তো আমি একবার সৈনিক থেকে ডাকতে চাই। সৈনিকটা কোথায়? অভিনন্দন জানাচ্ছি, এই গানের রিলিজ হলো এত সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমি একটু রূপঙ্করের কথার সুর টেনে আমি বলবো যে আমি অত আগে থেকে স্নিগ্ধজিৎকে চিনতাম। তো আমি তারপর ও আমার সাথে যোগাযোগ করার পর আমি ওর গান ভালো করে আরও শুনি। ওর গান তো আমার ভীষণ ভালো লেগেছিল, কিন্তু মানে অ্যাজ এ পার্সন ওকে আমার ভীষণ ভালো লাগে, মানে মানুষটাকে খুব ভালো লেগেছে আমার। অবভিয়াসলি পুরো উদ্যোগটাই যখন একটা মাত্র বাংলা গান রিলিজের জন্য সেজন্য তখন সেটা দেখতে বা সেরকম একটা মুহূর্তের সঙ্গে জড়িয়ে থাকতে তো ভালো লাগেই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমি এটাই আশা করবো যে আজকে যেরকম স্নিগ্ধজিতের গান প্রকাশিত করবো, এরকম আরও স্নিগ্ধজিতের মতো আরও যারা শিল্পী রয়েছে তাদের প্রত্যেকের গান এরকম ভালোবাসার সঙ্গে, এরকম আবেগের সঙ্গে প্রকাশিত হোক, মানুষ সেটা জানুক। এবং এর পরের কাজটা আরও গুরুত্বপূর্ণ। গান তো একটা প্রকাশিত হতেই পারে, কিন্তু তারপরে সেই গান মানুষের কাছে কীভাবে পৌঁছবে সেই যোগাযোগটা হওয়াটাও একইভাবে গুরুত্বপূর্ণ। আমি নিশ্চয়ই আশা করবো যে গান মানুষের কাছে পৌঁছবে। বিধাননগরের বিএফ ব্লক এবং সিএফ ব্লকের যৌথ উদ্যোগে একটি বসন্ত সন্ধ্যার আয়োজন করা হলো। চলুন এক নজরে একবার দেখে নেব সেই আনন্দ সন্ধ্যার কিছু ঝলক। বসন্তকাল মানে চারিদিকে ফাগুন হাওয়ায় হাওয়ায় আবির খেলা, আর চারিদিকে পলাশ ফুলে সেজে ওঠা প্রকৃতি। আর বাঙালি বসন্ত উৎসবে মাতবে না তা কি হয়? তাই বিধাননগরের সিএফ এবং বিএফ এর যৌথ উদ্যোগে বসন্ত সন্ধ্যা অনুষ্ঠিত হলো গত 30শে মার্চ সিএফ পার্কে। বিশিষ্ট নৃত্যশিল্পী দীপালক্ষ্মী ব্যানার্জির নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয় এদিনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন সুতপা ভট্টাচার্য, এছাড়াও বহু গুণী শিল্পী তাদের নৃত্য, গীত, কবিতা পাঠ প্রদর্শন করেন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন শুভাশিস মণ্ডল। আজকে এটা আমাদের একটা হোলি প্রোগ্রাম, সেটা হচ্ছে প্রতি বছরই আমরা করে থাকি। আমরা গতবারও করেছিলাম। আমাদের দোল খেলাটা হয়, আবির খেলাটা সকালের দিকে হয়, বিকেলে আমরা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান করি। দুটো ব্লক মিলিয়েই করি, সেটা হচ্ছে সিএফ অ্যান্ড বিএফ ব্লক মিলিয়ে, এবং আমরা আশেপাশের ব্লককেও নিমন্ত্রণ জানাই।
আমন্ত্রণ জানাই। কিন্তু এবার যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে কোভিড সিচুয়েশনের জন্য আমরা আবির খেলাটা ঠিক করিনি, কিন্তু আমরা ছোট্ট এই অনুষ্ঠানটা করছি। আশা করি যারা এটা আয়োজন করেছেন, আমাদের রেসিডেন্টরা মিলে আয়োজন করেছেন, আর যেটা ঠিকভাবে হবে এবং ভালোভাবে। আমরা দোলযাত্রা আসলে আমাদের দুটি অনুষ্ঠান আমরা জেনারেলি তো আমরা জানি, একটা হোলি এবং একখানা আমরা জানি যে দোল। এই দুটো অনুষ্ঠানের দুটো বিভিন্ন প্রেক্ষাপট হলেও আমরা একসাথে ব্যবহার করি, একসাথেই আমরা অনুষ্ঠানগুলোকে পালন করি। একটা হোলিকা বলে এক ধরনের এক রাক্ষসিক কথা, তার সাথে তার ভাইয়ের পুড়ে যাওয়ার কথা, সেটা হোলি উৎসব। সেখানে এক ধরনের একটা ব্যাখ্যা আছে, পৌরাণিক ব্যাখ্যা। আর হোলি কিন্তু আর দোল যাত্রা কিন্তু সাধারণভাবেই একটা প্রেমের উৎসব, যেখানে পারস্পরিক মনকে রাঙিয়ে দেওয়া, হৃদয়কে ছুঁয়ে যাওয়ার একটা প্রয়াস থাকে। শ্রী রাধা এবং কৃষ্ণের দোল খেলার মধ্যে এটা সূচনা হয়েছিল এবং তার একটা বহন হয়ে আসছে। তাই দোল এবং হোলি দুটো আলাদা প্রেক্ষাপটের অনুষ্ঠান হলেও একইভাবে যেহেতু খেলা হয়, মানুষকে রাঙিয়ে দেওয়ার মাধ্যমে খেলা হয়, তাই সেক্ষেত্রে আমরা যে দুইটি ব্লক, বিএফ ব্লক এবং সিএফ ব্লক রেসিডেন্ট অ্যাসোসিয়েশন, আমরাও দুই ব্লকের আবাসিকরা, অধিবাসীরা চেয়েছি বহুদিন ধরেই যাতে আমরা এই অনুষ্ঠানটা মানে এই অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের সম্পর্কটাকে সুদৃঢ় করতে পারি। এ কথাতে বললে অত্যুক্তি হবে না যে রঙের অনুষ্ঠান, এই রঙের অনুষ্ঠানটা মানুষকে আরও কাছে আনবে, আরও মানুষের সম্পর্কটা আরও নিবিড় করবে, দৃঢ় করবে। সব মিলিয়ে বলাই যায় বসন্ত উৎসবকে চেটে পুটে উপভোগ করলেন সিএফ এবং বিএফ এর বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। প্রগতি ময়দান থানার কাছে চিংড়িঘাটার ইএম বাইপাসের সংলগ্ন এলাকাতে ঘটল এক গুরুতর দুর্ঘটনা। ভোর 5টা নাগাদ চালক ঘুমিয়ে পড়ায় ঘটে এই দুর্ঘটনা। চালক ঘুমিয়ে পড়ায় পথ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল 4 চাকার গাড়ি। ঘটনাটি প্রগতি ময়দান থানার চিংড়িঘাটার কাছে ইএম বাইপাসে ঘটে। সকাল 5:30 নাগাদ ঘটে এই দুর্ঘটনাটি। জানা গেছে, চিংড়িঘাটার দিক থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল ওই গাড়িটি। এই ঘটনায় চালক সামান্য আহত হলেও গাড়িটিতে আর কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে এড়ানো গেছে। চালককে প্রগতি ময়দান থানার পুলিশ আটক করেছে। গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। প্রকাশ্যে এলো লাইভের গান চালিয়ে। আমরা রাজ্য রাজনীতির বাইরে এবার নজর রাখবো বিনোদনের একটি খবরে। তবে এখানেও আমরা দেখতে পাবো দক্ষিণী এক সুদক্ষ অভিনেত্রীর বিশিষ্ট রাজনীতিবিদ হয়ে ওঠার গল্প। जया, वो फिल्म वाली हमें बताएगी कि राजनीति कैसे की जाती है। ये मर्दों की दुनिया है और हम एक औरत को आगे करके खड़े हैं। उन्होंने जया को ही उनकी उत्तराधिकारी मानकर स्वीकार किया है। मास्टर रेडी, क्लैप इन, स्टार्ट कैमरा। এ যেন এক অন্য গল্প। এক সফল অভিনেত্রী থেকে রাজনীতির বেড়াজাল ভেদ করে শ্রেষ্ঠ হয়ে ওঠার গল্প। হ্যাঁ, ঠিক ধরেছেন, বলছি 60-এর দশকের অন্যতম শ্রেষ্ঠ দক্ষিণী অভিনেত্রী জয়ললিতার কথা, বা সকলের প্রিয় আম্মার কথা। আর এই বায়োপিকে দেখা যাচ্ছে এই দশকের সুদক্ষ এবং অন্যতম কন্ট্রোভার্সিয়াল কুইন কঙ্গনা রানাওয়াতকে। এই খবর প্রকাশ পাওয়া মাত্রই শুরু হয়েছিল বিতর্কের ঝড়। এত অভিনেত্রী থাকতে কঙ্গনাই কেন, প্রশ্ন উঠেছিল সব মহল থেকেই। তবে বিতর্কে থাকাটা একেবারেই অভ্যাস বানিয়ে ফেলেছেন কঙ্গনা, আর তাই হয়তো এই বিতর্ক তার কাছে ছিল বড্ড তুচ্ছ। বরং কিভাবে সিনেমার পর্দায় আম্মা হয়ে ওঠা যায় সেদিকেই মন দিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। সিনে পর্দায় জয়ললিতা হয়ে ওঠার জন্য 20 কেজি ওজনও বাড়িয়েছিলেন। তারপর 1 মাসের মধ্যে ওজন কমিয়ে পুরনো চেহারাতেও ফিরেছিলেন তিনি। কঙ্গনার এই স্ট্রাগল ছিল দেখার মতো। তবে সিনেমায় চ্যালেঞ্জ আগেও নিয়েছেন কঙ্গনা। তন্নুবৎস মন্নুহুক বা কুইন, কঙ্গনা যে উঁচু দরের অভিনেত্রী তা বুঝিয়ে দিয়েছেন। তবে অভিনয়ের জন্য যেমন প্রশংসা কুড়িয়েছেন, ঠিক তেমনই ঠোঁট কাটা হওয়ায় বদনামও হয়েছে তার। সোশ্যাল মিডিয়ায় তো কঙ্গনা নিয়ে ট্রোল হতেই থাকে। এমনকি 4র্থবার জাতীয় পুরস্কার পাওয়ার পরও
কঙ্গনাকে নিয়ে বিতর্ক চলছে পুরো দমে। এরই মাঝে থালাইভি ট্রেলারে একেবারেই নজর কেড়ে নিলেন কঙ্গনা। বহুদিন পর দেখা গেল দক্ষিণী তারকা অরবিন্দ স্বামীকে। चली चली हाँ चली एक नई हवा हूँ मैं, कभी नहीं देखी जो वो नई दिशा हूँ मैं। चली चली हाँ चली एक नई हवा हूँ मैं, कभी नहीं देखी जो वो नई दिशा हूँ मैं। ख्वाब के साथिया दिल तुझे दे दिया, मैंने जो चाहा वो ही किया। তবে থালাইভির জার্নি সাধারণ মেয়েদের জন্য যতটাই রোমাঞ্চকর এবং অনুপ্রেরণাশীল হোক না কেন, কঙ্গনার জন্য থালাইভিকে পর্দায় ফুটিয়ে তোলা তার থেকে কম চ্যালেঞ্জিং না, তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। এই সপ্তাহের মতো খবর এখন এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও গুছিয়ে বাছাই করা খবরগুলো নিয়ে হাজির হব শুধুমাত্র আপনাদের জন্য। তবে আপনাদের যে কথাটা প্রত্যেক সপ্তাহে বলে থাকি, আপনাদের এলাকার যে কোনো মন ভালো করা খবর আপনার মুঠো ফোনে বন্দি করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। আমরা অবশ্যই তা সম্প্রচারিত করব আমাদের মন ভালো করা খবরের মধ্যে দিয়ে। এবং খবরের আপডেট পেয়ে যাওয়ার জন্য অবশ্যই লাইক করে রাখুন আমাদের সল্টলেক বার্তার ফেসবুক পেজটি। এবং প্রত্যেক সপ্তাহে খবর দেখতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সল্টলেক বার্তার ইউটিউব চ্যানেলটি। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার।